উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দেখো 2026 সালে পরিবেশ বিদ্যার 4th সেমিস্টার। দেখো এই 4th সেমের জন্য দেখো তোমাদের গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টার ওয়াইজ একদম সম্পূর্ণ ট্রিপল স্টার, ডবল স্টার প্রো, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রত্যেকটি ইউনিট থেকে আমি তোমাদের সামনে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো চতুর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে এসেছি। তো দেখো চলো তোমাদের টোটাল 40 নাম্বার থাকবে, আমরা জানি সময় তোমরা 2 ঘন্টা পাবে। তো দেখে নিচ্ছে আমরা প্রথমেই রয়েছে দূষণের শ্রেণীবিভাগ এবং ধারণা। এখান থেকে তোমাদের প্রথমে আমি দেখে নিচ্ছি 2 নম্বরের কোশ্চেন কোনগুলো আসতে পারে এবং কোনগুলো সম্ভবত আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই রয়েছে পরিবেশ দূষণ কাকে বলে বা কি, সিঙ্গেল স্টার দিয়েছে দেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রাথমিক এবং গৌণ দূষক কি এবং এর উদাহরণগুলো তোমাদের দিতে হবে। মানে প্রাথমিক এবং গৌণ দূষক কি এর উদাহরণগুলো দিতে হবে। দেখো ডবল করে হয়ে গেল কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে এর উদাহরণ কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বা মনুষ্য সৃষ্ট বা মনুষ্য সৃষ্ট দুর্যোগগুলির মধ্যে মানে দূষণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ওকে, দেখো কমপ্লিট হয়ে গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের এখান থেকে কিন্তু কোনো 6 নম্বরের প্রশ্ন দেয়নি। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ু দূষণ, ওজোন স্তর, গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন। দেখো এখান থেকে এই চ্যাপ্টারটি খুবই তোমাদের কিন্তু ভাইটাল, ঠিক আছে। এবং প্রথমেই থাকবে 2 মার্কসের কোশ্চেনগুলো আমি আগে বলে দিচ্ছি দেখো। তো দেখে নাও, যে কোনো দুটি প্রাথমিক বায়ু দূষকের নাম বলো। দেখো প্রাথমিক বায়ু দূষক, এই প্রাথমিক বায়ু দূষক কোনগুলো, ঠিক আছে, সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। সেকেন্ড রয়েছে তোমাদের বায়ুর দুটি গৌণ বায়ু দূষকের নাম উল্লেখ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। আমি এই দুটিকে ট্রিপল স্টারের মধ্যে রাখলাম। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 3rd নাম্বার বায়ু দূষণের মানুষের স্বাস্থ্যের উপরে কি প্রভাব ফেলে। দেখো বায়ু দূষণ হলে মানুষের শরীরের উপরে কোন ধরনের প্রভাব ফেলতে পারে। এরপরে রয়েছে দেখো ওজোন স্তরের ক্ষয় বলতে কি বুঝো। দেখো এটি ট্রিপল স্টার, মিস্টেক হয়েছে, ট্রিপল স্টার। ওজোন স্তরের ক্ষয় বা ওজোন স্তরের ধ্বংস বা ওজোন স্তরের অবক্ষয় বা অবনমন একই কোশ্চেন, ওজোন ডিপ্লেশন একই কোশ্চেন। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো। দেখো ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে যে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে যে ওজোন স্তরটি রয়েছে, সেই ওজোন স্তর কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি ইউভিআর আগমনের ফলে দেখো বিক্রিয়া করে দেখো ওজোন স্তর আম, পুরো ধ্বংস হয়ে যাচ্ছে বা ক্ষয় পেয়ে যাচ্ছে। তো সেই ওজোন স্তরের ক্ষয়ের দুটি কারণ বলতে হবে। কারণ সিএফসি গ্যাসের আগমন রয়েছে, কার্বনের নির্গমন রয়েছে, বিভিন্ন কারণে কিন্তু এই ওজোন স্তর কিন্তু ক্ষয় হয়। এরপরে রয়েছে দেখো ওজোন স্তর ক্ষয়ের দুটি প্রভাব। দেখো ওজোন স্তর ক্ষয়ে পড়লে শরীরে কোন ধরনের প্রভাব পড়ে। দেখো চোখে ছানি পড়তে পারে, ম্যালিগন্যান্ট নন ম্যালিগন্যান্ট ক্যান্সার হতে পারে, সৌরদগ্ধ হয়ে ত্বক বিবর্ণ হয়ে যেতে পারে, ত্বকে ক্যান্সার হতে পারে, প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে, এগুলো। এরপরে রয়েছে ট্রিপল স্টার, গ্রিন হাউস প্রভাব কাকে বলে, মানে সবুজ ঘর প্রভাব কাকে বলে, ট্রিপল স্টার রেখেছি। গ্রিনহাউস দুটি গ্যাসের নাম করো, তোমরা পারবে, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, ইথেন, জলীয় বাষ্প এক্সেট্রা। এরপরে রয়েছে দেখো বৈশ্বিক উষ্ণায়নের দুটি প্রভাব, মানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে তার কি প্রভাব রয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ কি, এগুলো সোজা কোয়েশ্চেন। মন্ট্রিল প্রোটোকল, দেখো মন্ট্রিল প্রোটোকল তোমরা সিঙ্গেল স্টার রাখছি। দেখো মন্ট্রিল প্রোটোকল কাকে বলে বা মন্ট্রিল চুক্তি কি, এটি ওজোন স্তরের ক্ষয়ের রোধের জন্য কানাডায় দেখো 1987 সালে কিন্তু একটি মন্ট্রিল শহরে 1987 সালে মন্ট্রিল শহরে 16ই সেপ্টেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়, তাকে মন্ট্রিল প্রোটোকল বলা হয় উত্তর আমেরিকার কানাডায়। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার, কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝো। খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা 99%। ওকে, এরপরে দেখে নিচ্ছি। তবে বলে দিচ্ছি সমস্ত কোশ্চেন গুরুত্বপূর্ণ না হলেও কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বা আসতে চলছে সেগুলো অবশ্যই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। কোশ্চেনের সংখ্যা বেশি কিন্তু ছোট কোশ্চেন, একটু সময় লাগবে। ধৈর্য সহকারে তোমাদের, ধৈর্য যাদের আছে তাদের জন্যই এই ভিডিও। তার কারণ ছোট কোশ্চেন এবং পরিবেশবিদ্যা বিশাল বড় সিলেবাস। তোমরা রাষ্ট্রবিজ্ঞান কিংবা ইতিহাস, অন্যদিকে রয়েছে তোমাদের ফিলোসফি রয়েছে কিংবা তোমাদের ভূগোল রয়েছে, তার থেকেও কিন্তু সব থেকে ভয়ঙ্কর এই সাবজেক্ট হলো পরিবেশবিদ্যা। মনে হয় খুব সোজা কিন্তু খুব কঠিন, ঠিক আছে। তোমরা যারা নিয়েছো তোমরা বাস্তব ক্ষেত্রে তোমরা জানো যে সাবজেক্টটি
দূর থেকে মনে হয় সহজ, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু খুবই খুবই কঠিন। অসংখ্য দেখো কোশ্চেন রয়েছে, তার মধ্য থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, এসপিএম কাকে বলে? ডবল স্টার। ফটো কেমিক্যাল স্মোক কাকে বলে? সিঙ্গেল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের যানবাহন জনিত বায়ু দূষণ কমানোর দুটি উপায় কি? দেখো, গাড়ি ঘোড়া থেকে যে যে সমস্ত দূষণ ঘটায় বায়ুমণ্ডলে, তো সেই বায়ু দূষণের মানে যানবাহন থেকে বায়ু দূষণ কমানোর দুটি উপায় বা পদ্ধতি তোমাদের জানতে হবে। এরপরে এসে গ্রিন হাউস প্রভাব কি? দেখো, এই গ্রিন হাউস প্রভাব কাকে বলে? এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার এবং ভিভিআই। এরপরে রয়েছে দেখো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লিখতে হবে। প্রথমে রয়েছে কার্বন ডাই অক্সাইড, তারপরে রয়েছে সিএফসি রয়েছে, তারপরে রয়েছে মিথেন রয়েছে, তারপরে রয়েছে ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্লোবাল ওয়ার্মিং এর দুটি পরিবেশগত প্রভাব উল্লেখ করো। দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশগত প্রভাব লিখতে হবে। দেখো, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্র জলের উচ্চতা বাড়ছে, উপকূলবর্তী অঞ্চলে যে কৃষি জমি আছে সেই কৃষি জমির মধ্যে নোনা জল, সমুদ্রের নোনা জল প্রবেশ করছে। অনেক অসংখ্য অসংখ্য কারণগুলো রয়েছে। পার্বত্য অঞ্চলের বরফ গলছে। ওকে। আর বলা যায়, বলতে পারো নাতিশীতোষ্ণ অঞ্চলে বা যেখানে বৃষ্টিপাত হয় না সেই সমস্ত জায়গাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে। এরকম ৬ নম্বরের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। দেখো, বায়ু দূষণ বলতে তুমি কি বোঝো? এর উৎসগুলি মানে বায়ু দূষণের কারণগুলি বা এর উৎসগুলো কি কি রয়েছে? জীবজগতের উপরে বায়ু দূষণের ৩টি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার। ট্রিপল স্টার ওজোন স্তরের ক্ষয়ের প্রক্রিয়া, মানে কিভাবে ক্ষয় করে তার কারণ এবং পরিবেশের উপরে ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব তোমাদের লিখতে হবে। গ্রিন হাউস প্রভাব কি? বিশ্ব উষ্ণায়নের ৩টি পরিণতি, ৩টি পরিণতি কথার মানে হলো প্রভাব। ঠিক আছে? ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো বায়ু দূষণের উৎসও কি? ডবল স্টার দিয়েছি। প্রভাব নিয়ন্ত্রক আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের শহর এবং গ্রামীণ এলাকায় বায়ু দূষণের প্রধান উৎসগুলো কি কি? তবে পরীক্ষার সময় অনেক সময় মেনশন করে দিতে পারে শহর এলাকায় বায়ু দূষণের উৎসগুলো কি কি? এরপরে রয়েছে দেখো সমন্বিত নগর পরিকল্পনা কিভাবে বায়ু দূষণ ঘটায়? দেখো, নগর পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু বায়ু দূষণ ঘটাতে পারে। মন্ট্রিল প্রোটোকল, এই মন্ট্রিল প্রোটোকলের ক্ষেত্রে দেখো আন্তর্জাতিক এই আন্তর্জাতিক চুক্তি কিভাবে ওজোন স্তর রক্ষা করতে সহায়তা করে। মন্ট্রিল প্রোটোকল শুধু ১৯৮৭ সালে হয়নি, এরপরও কিন্তু বিভিন্ন দেশে কিন্তু হয়েছে। এরপরে রয়েছে তোমাদের জল দূষণ। দেখো, জল দূষণ কাকে বলে বা জল দূষণ কি? জল দূষণের প্রধান উৎসগুলো কি কি? এগুলো সব আমার যারা পিডিএফ নিয়েছেন, তো আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো আপনারা আমার পিডিএফ এ পেয়ে যাবেন বা পেয়ে গেছেন। আর তোমরা যারা এখনো পাওনি, তোমরা যারা এখনো পিডিএফ নাওনি, 789040, ঠিক আছে? 4016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা দেখো মেইন পিডিএফ, আমার মেইন পিডিএফ যদি তোমরা নিতে চাও, তাহলে মেইন পিডিএফ নিতে গেলে এই মুহূর্তে 45 তোমাদের পেমেন্ট করতে হবে। আর যারা যারা তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার প্লাস তোমরা এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ সলভ যদি পেতে চাও, এখানেও সলভ থাকবে, সমাধান থাকবে, এখানেও কিন্তু সলভ থাকবে, তাহলে কিন্তু এটি 40 রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ তোমাদের মডেল কোশ্চেন কিনতেই তোমাদের কিন্তু 40 টাকা লেগেছে। ঠিক আছে? তোমরা জানো। তো যারা নেবে অবশ্যই তোমরা এই নাম্বারে 7890404016 4040 কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। সঙ্গে সঙ্গে ১ মিনিটের মধ্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো গৃহস্থালির উৎস থেকে জল দূষণের ২টি উদাহরণ দাও। দেখো, গৃহস্থালী মানে গ্রাম অঞ্চলে যারা কাজ-বাজ করে সেই গৃহস্থালীর উৎস থেকে, সে কৃষি ক্ষেত্র থেকে হতে পারে, বাড়িঘরের থেকে হতে পারে, ২টি দূষকের নাম লিখবে। এরপরে রয়েছে কৃষি কার্যকলাপের কারণে বায়ু দূষণের ২টি কারণ উল্লেখ করো। এটি পারফেক্ট বলে দিয়েছি। কৃষি জমি থেকে দেখো কীটনাশক সার, রাসায়নিক সার, বিভিন্ন কেমিক্যাল ইউজ করার ফলে কিন্তু দেখো আম আ কৃষি জমি থেকেও কিন্তু জল দূষণ ঘটায়। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার, আ দূষিত জলের কারণে সৃষ্ট ২টি রোগের নাম আ লিখতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের 2 মার্কসের। ঠিক আছে? এগুলো তোমাদের 2 মার্কসের। ওকে? এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের 2 মার্কসের। এরপরে রয়েছে দেখো মানব স্বাস্থ্যের উপরে জল দূষণের ২টি প্রভাব উল্লেখ করো। মানুষের জল দূষণ থেকে মানুষের স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়তে পারে? কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে। এই জাস্ট ২টি প্রভাব উল্লেখ করতে হবে জল দূষণের ফলে এই হয়। কলেরা হতে পারে। এরপরে ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে? ট্রিপল স্টার। তারপরে রয়েছে দেখো জীবজ অক্সিজেন চাহিদা বা বিওডি
বলতে কি বোঝায়? দেখো রয়েছে তোমাদের ট্রিপল স্টার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপরে রয়েছে দেখো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কি বোঝায়? খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার। এরপরে রয়েছে মৃত্তিকার পর্ডিয়াস হাইড্রোজেন মানে পিএইচ কি? পানীয় জলের জন্য স্বাভাবিক মান কত? মানে পিএইচ এর মান কত থাকা দরকার? এরপরে পানীয় জলে দ্রবীভূত অক্সিজেন বা অক্সিজেন ডিমান্ড এর গ্রহণযোগ্য মাত্রা কত হতে পারে? তারপরে রয়েছে জলদূষণের নিয়ন্ত্রণে দুটি আন্তর্জাতিক উদ্যোগ বা কর্মসূচি লিখতে হবে। এরপরে রয়েছে দেখো বায়োডিগ্রেডেবল মানে জৈব অবক্ষয়। বায়োডিগ্রেডেবল বা জৈব অবক্ষয় জনিত দূষণ বলতে কি বোঝায়? ট্রিপল স্টার। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো জলবাহিত রোগ, জল থেকে যে রোগগুলো হয় একটু আগে বললাম। তার দুটি উদাহরণ দিতে হবে। কলেরা বলতে পারো, টাইফয়েড বলতে পারো, আমাশয় বলতে পারো, এগুলো। এরপরে নিরাপদ পানীয় জল বলতে কি বোঝায়? ডবল স্টার রয়েছে। ভূগর্ভস্থ জলে আর্সেনিকের দূষণ হলে তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া উচিত? জলমান মান জলমান মানদণ্ড কাকে বলে একবার দেখলেও দেখতে পারো। এখান থেকে একটি ব্রড কোশ্চেন দিয়েছি, দেখো জল দূষণের সংজ্ঞা দাও এবং এর প্রধান উৎসগুলো আলোচনা করো আর জল দূষণের প্রভাবগুলো উল্লেখ করতে হবে। 3+3। এরপরে রয়েছে তোমাদের মৃত্তিকা বা মাটি দূষণ। দেখো এখান থেকে প্রথমে আমি দেখে নিচ্ছি 2 নম্বরের কোয়েশ্চেন। দেখো মাটি দূষণের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। মাটি দূষণ যে হয় তার দুটি উৎস উল্লেখ করতে হবে। কৃষি জমি থেকে হতে পারে, অন্যদিকে শিল্প বা কলকারখানা থেকে হতে পারে। এরপরে রয়েছে মাটি দূষণের দুটি কৃষিজ কারণ লিখতে হবে। তারপরে মাটি দূষণের দুটি শিল্প উৎস উল্লেখ করো। কীটনাশক দূষণ বলতে তোমরা কি বোঝো? ডবল স্টার রয়েছে। মাটি দূষণের নিয়ন্ত্রণের দুটি উপায় বা পদ্ধতি লিখতে হবে। এরপরে রয়েছে দেখো মাটি দূষিত করে এমন দুটি ভারী ধাতু, এখানে বলেছে কিন্তু ভারী ধাতু নাম করতে হবে। কম্পোস্টিং কাকে বলে? ট্রিপল স্টার রেখেছি। এরপরে তোমাদের 6 নম্বরের প্রশ্ন রয়েছে দুটি। দেখো মাটি দূষণের প্রধান উৎসগুলি তালিকাভুক্ত করো। মানে মাটির যে দূষণ হয় কোথা থেকে, কোন উৎস থেকে দূষিত হয় তার একটি তালিকা প্রস্তুত করতে হবে। জীবের ওপর মাটি দূষণের 3টি ক্ষতিকারক প্রভাব বা ফলাফল উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের মাটি দূষণের উৎস। দেখো মাটি কোথা থেকে দূষণ হয়, তার প্রভাবে কি কি হতে পারে, সেই মাটি দূষণ কি করে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো। ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। দেখো প্রথমেই জানতে হবে শব্দ দূষণ কাকে বলে। বেসিক কোয়েশ্চেন। এই বেসিক কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়। বিগত ভূগোলের ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখেছি। ঠিক আছে। তো সেখানে আবাসিক অঞ্চলে স্বাভাবিক অনুমোদিত শব্দ দূষণ শব্দ মাত্রা কত হতে পারে, কত ডেসিবেল হতে পারে? 40 থেকে 45 ডেসিবেল হতে পারে, আমরা জানি। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 এ শব্দ দূষণের দুটি প্রথম উৎস কি? দেখো শব্দ দূষণ কলকারখানা থেকে বা শিল্প থেকে হতে পারে। শব্দ দূষণ বিভিন্ন অনুষ্ঠানের বাজি পটকা ফাটানোর শব্দ থেকে হতে পারে। বিমানের বিমান ওড়ানোর শব্দ থেকে হতে পারে। ডেসিবেল সংজ্ঞা দাও বা ব্যাখ্যা করো। শব্দ শব্দ মাত্রা মাপার দুটি যন্ত্রের নাম উল্লেখ করতে হবে। দেখো বেসিক কিছু কোয়েশ্চেন দিতে পারে, একদম শর্ট টাইপের কোয়েশ্চেন তোমাদের দেবে। ঠিক আছে। বিশাল কিছু যে লিখতে হবে এমন কিন্তু নয়, এই পরীক্ষায় আমি যা বুঝতে পারছি। ঠিক আছে, একদম শর্ট। তোমাদের একদম শর্ট করে তোমাদের কিন্তু বলে দেবে এবং তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে? একদম শর্ট করে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের নীরব এলাকা, যেখানে হাসপাতাল, স্কুল সংলগ্নিত অঞ্চলে অনুমোদিত শব্দের মাত্রা কত? শব্দের মাত্রা কিন্তু শব্দ মাত্রা কত তা লিখতে হবে। আর কোনো রকম 100 মিটারের মধ্যে কিন্তু কোনো রকম সাউন্ড করা যাবে না। এরপরে 6 মার্কের কোয়েশ্চেন দেখেছি একটা। দেখো শব্দ দূষণের সংজ্ঞা দাও। এর প্রধান উৎসগুলো মানে কোথা থেকে কোথা শব্দ দূষণ হয়। মানুষের উপর শব্দ দূষণের 3টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। রক্তচাপ বেড়ে যেতে পারে, তারপরে কানের পর্দা পর্যন্ত ছিঁড়ে যেতে পারে, এগুলো। এরপরে রয়েছে দেখো বিকিরণ জনিত দূষণ। খুবই খুবই ভাইটাল এই চ্যাপ্টারটি। এখান থেকে কোশ্চেন তোমাদের হবেই, 100% হবে। 100% হবে। দেখে নিচ্ছি দেখো রয়েছে বিকিরণ জনিত দূষণ কাকে বলে? বিকিরণ জনিত হতে পারে বা বিকিরণ দূষণ কাকে বলে? ট্রিপল স্টার রেখেছি। তেজস্ক্রিয় দূষণ বলতে কি বোঝায়? ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমাদের বিকিরণের দুটি প্রাকৃতিক উৎসগুলো কি? দেখো এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু আমার সাজেশনের পিডিএফ এ আমার মেইন পিডিএফ এ তোমরা যারা নিয়েছো সেই পিডিএফ এ কিন্তু ব্রড কোশ্চেনের মধ্যেই এই ধরনের কোশ্চেন গুলো লুকিয়ে আছে শর্ট কোশ্চেন। তবে শর্ট কোশ্চেনে তোমাদের 2 নম্বর দিয়েছি, 6 নম্বরের শর্ট কোশ্চেনও দিয়েছি, তবে উত্তর সহ আমার পিডিএফ এ পাবে। ঠিক আছে। তাই বললাম 7890 404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। মেইন ফি 45 টাকা পেমেন্ট করলেই পেয়ে যাবে। ওকে। আর পর্ষদ এবং এবিটি টেস্ট পেপার বা মডেল কোশ্চেন পেপারে 40 টাকা পেমেন্ট করলেই পেয়ে যাবে। তোমরা যেটি নেবে অবশ্যই আমাকে জানাবে এই নাম্বারে। ওকে। আর এরপরে হচ্ছে বিকিরণের
দুটি মানব সৃষ্ট উৎস উল্লেখ করো, অথবা বিকিরণের ফলে মানব আহ, মানব শরীরে কোন ধরনের ক্ষতি হতে পারে। তবে উৎসগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হতে পারে, পারমাণবিক বোম থেকে হতে পারে, তেজস্ক্রিয় পদার্থ থেকে হতে পারে। এরপরে রয়েছে দেখো দুটি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। বিকিরণে মানুষের স্বাস্থ্যের উপরে দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। দেখো বললাম ক্যান্সার হতে পারে, ওকে, হাড়ের বিভিন্ন রোগ হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশের উপরে বিকিরণের দুটি প্রভাব উল্লেখ করো। বিকিরণ বিকিরণ নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লিখতে হবে। এরপরে 6 নম্বর একটি কোশ্চেনই রেখেছি, বিকিরণ এবং তেজস্ক্রিয় দূষণের সংজ্ঞা দাও এবং এর প্রধান উৎসগুলি আলোচনা করো। দেখো বিকিরণ বা তেজস্ক্রিয় দূষণ সংজ্ঞা তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবেই। আর সেই সঙ্গে উৎসাহ থাকলে তোমাদের অবশ্যই থাকবে তোমাদের, কিন্তু দেখো এখান থেকে তোমাদের 2 নম্বর থাকবে, আর লাস্টে এখান থেকে 2 নম্বর থাকবে, অর্থাৎ মোট তোমাদের থাকবে 6 নম্বরের। ওকে, ভাইটাল কোশ্চেন। এরপরে রয়েছে দেখো দূষণজনিত রোগ। দেখো দূষণজনিত রোগের মধ্যে বেশ কয়েকটি 2 নম্বরের প্রশ্ন এখান থেকে রয়েছে। দেখো পলিউশন রিলেটেড ডিজিজেস, এই ডিজিজেস এর মধ্যে রয়েছে দেখো প্রথমেই রয়েছে মাটি দূষণজনিত রোগ, রোগগুলো উল্লেখ করো। মাটি দূষণজনিত রোগ মানে সরি দুটি বায়ু দূষণ জনিত আহ রোগ উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো জল দূষণ জনিত দুটি রোগ উল্লেখ করো। আমরা যে রোগগুলো রয়েছে জল দূষণের ফলে তোমাদের একটু আগে কিন্তু আলোচনা করে আমি বলেছি, কলেরা, আমাশয়, টাইফয়েড এগুলো। আর বায়ু দূষণের ফলে অ্যাজমা হতে পারে, বিভিন্ন কিছু হাঁপানি হতে পারে। এরপরে বিকিরণের সংস্পর্শে সৃষ্ট দুটি রোগের নাম কি? বললাম ক্যান্সার, একটি আমি ক্যান্সার বলে দিলাম, বাকিটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে তো এই কোশ্চেনটি, যে বিকিরণ জনিত দূষণের দুটি রোগের নাম বলবে। একটি বললাম আমি ক্যান্সার, তোমরা আরেকটি বলবে। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার। ব্রোঙ্কাইটিস কাকে বলে? যেটি তোমাদের ফুসফুসে হয়। মিনামাটা রোগ কি? এর কি কারণে ঘটে? পারদ দূষণের ফলে হয়, তোমরা জানো পারদ দূষণের কারণে কিন্তু হয়। এরপরে রয়েছে ফ্লুরোসিস কি? ডবল স্টার রয়েছে। এরপরে রয়েছে ট্রিপল স্টার বেবি সিনড্রোম, যে তোমরা নাইট্রোজেন বা নাইট্রাসের জন্য যেটি হয়, নাইট্রোজেন নাইট্রোজেন দূষণের জন্য যেটি হয়। বেবি ব্লু বেবি সিনড্রোম কি? কোন দূষক এটি ঘটায়? এরপরে সিলিকোসিস কি? দেখো যারা বালুকায় বা খনিজ অঞ্চলে যারা কাজ করে তাদের কিন্তু এই রোগটি হয়। অ্যাসবেস্টোসিস কি? দেখো ডবল সিঙ্গেল স্টার। তবে সিলিকোসিস কিন্তু ট্রিপল স্টার দিয়েছি। এরপরে রয়েছে দেখো ওজোন স্তর ক্ষয়ের ক্ষয়ে দুটি স্বাস্থ্যগত প্রভাব উল্লেখ করো। প্রথমেই কিন্তু বলেছিলাম এই কোশ্চেনের উত্তর, অনেকবার কিন্তু রিপিট করে হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরে কোশ্চেন, বিকিরণ এবং তেজস্ক্রিয় দূষণ সম্পর্কিত রোগগুলি কি কি? তাদের উৎস মানে কোথা থেকে হতে পারে? মানুষের শরীরের উপরে কি প্রভাব পড়তে পারে? নিরাপত্তার ব্যবস্থা কি হতে পারে? জাস্ট তোমরা 4 লাইন করে লিখলেই হবে। এরপরে রয়েছে তোমাদের দুর্যোগ, ডিজাস্টার রয়েছে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট। মানে দুর্যোগ প্রাকৃতিক শক্তির দ্বারা বা প্রাকৃতিক দ্বারা হতে পারে, মনুষ্য মানে মানুষের দ্বারা বা অপ্রাকৃতিক কারণে হতে পারে। দেখো দুর্যোগ কাকে বলে? মনুষ্য আহ মানব সৃষ্ট বা মনুষ্য দুর্যোগ বলতে কি বোঝায়? যেগুলো সম্পূর্ণ মানুষের দ্বারা হয়, ঠিক আছে? পারমাণবিক বোম বিস্ফোরণ, আহ আহ, রেল দুর্ঘটনা, ঠিক আছে, রেল দুর্ঘটনা, তারপরে যুদ্ধ, তারপরে দাঙ্গা, এগুলো। আর দুটি উদাহরণ বলেই দিলাম। তারপরে রয়েছে দেখো দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে? এরপরে খরা কি? খরার দুটি প্রভাব উল্লেখ করতে হবে। পারমাণবিক দুর্যোগ কি? এর দুটি উদাহরণ ট্রিপল স্টার, দুর্যোগ ব্যবস্থাপনা ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের শিল্প দুর্যোগ কি? ভারতের শিল্প দুর্যোগের উদাহরণ কি রয়েছে? দেখো রয়েছে ভূপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে। এই ভূপালে মিগ গ্যাস, মিথাইল আইসোসায়ানেট মিগ গ্যাস কিন্তু নির্গমন হয়েছিল, তার ফলে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এবং বিকলাঙ্গ হয়ে গেছিল। তো সেখানে কিন্তু মধ্যপ্রদেশের ভূপালে এই ঘটনা ঘটেছিল। একটি বললাম, আরেকটি তোমরা কমেন্ট সেকশনে পারলে জানাবে। এরপরে রয়েছে রাসায়নিক দুর্যোগ কি? ডবল স্টার রয়েছে। তারপরে রয়েছে দেখো দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্ককরণ ব্যবস্থার ভূমিকা কি? দেখো দুর্যোগ হতে পারে বা দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগাম বা সতর্কতামূলক বা সতর্কীকরণ কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? সরকারি কিংবা বেসরকারি কিংবা ছাত্রছাত্রীর উদ্যোগেও কিন্তু করা যায়। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনার দুটি সংস্থার নাম উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের সংজ্ঞা দাও, উদাহরণ দিতে হবে। প্রথম পারলে
প্রথমে যেগুলো বললাম ওগুলো পারলে এগুলো পারবে। এরপরে রয়েছে শিল্প এবং পারমাণবিক দুর্যোগ কি? দেখো প্রতিটির একটি করে উদাহরণ দিতে হবে ইজিলি। প্রতিরোধ ব্যবস্থা কি কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায়? এরপরে রয়েছে দেখো তোমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগ কাকে বলে? শিল্প দুর্ঘটনা এবং পারমাণবিক দুর্ঘটনার এবং রাসায়নিক দূষণ দূষণ সহ বিভিন্ন ধরনের আলোচনা করো। এরপরে রয়েছে তোমাদের 7.9 দূষণ হ্রাস পরিবেশগত মান উন্নয়নের কৌশল। মানে পরিবেশগত মান উন্নয়নের কৌশল বলতে কিন্তু সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি আসবে। দেখো দূষণ প্রথমে বলছি 2 নম্বরে দূষণ নিয়ন্ত্রণ আহ নিয়ন্ত্রণ কাকে বলে? ট্রিপল স্টার দিয়েছি। দুটি দূষণ নিয়ন্ত্রণের দুটি লক্ষ্য উল্লেখ করতে হবে। তারপরে দূষণ নিয়ন্ত্রণের দুটি প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে ডবল স্টার। এরপরে রয়েছে দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত দুটি প্রযুক্তির ব্যবস্থা লিখতে হবে। টেকসই ভিভিআই টেকসই উন্নয়ন কাকে বলে? সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? ভিভিআই 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 এই কোশ্চেনটি 90% আসার সম্ভাবনা। এরপরে রয়েছে দেখো তোমাদের আম দূষণ নিয়ন্ত্রণে শিল্পক্ষেত্রের দুটি ভূমিকা উল্লেখ করো। গ্রিন বেল্ট উন্নয়ন কি? এরপরে রয়েছে 6 নম্বরের কোয়েশ্চেন দেখে নাও। রয়েছে দূষণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? এর গুরুত্ব বোঝো এর গুরুত্ব ব্যাখ্যা করো। দূষণ নিয়ন্ত্রণের ৩টি প্রধান কৌশল উল্লেখ করতে হবে। তারপরে পরিবেশগত গুণমান উন্নয়ন বলতে উন্নয়ন করতে ব্যক্তি ও শিল্পক্ষেত্রের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। প্রত্যেককে কিভাবে ৩টি উপায়ে অবদান রাখতে পারে তা উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশগত মান উন্নয়নে বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার, আহ পুনরায় ব্যবহারের গুরুত্ব আলোচনা করতে হবে। তোমরা জানো 4R, এই 4R কিন্তু অবশ্যই পড়বে। পরীক্ষার সময় 100% তোমাদের কিন্তু 4R দেবে, সিডিএম দেবে। একটু পরে বলছি আমি, চলো। 7.8 পরিচ্ছন্ন উন্নয়ন। হ্যাঁ, এই যে পরিচ্ছন্ন উন্নয়ন ব্যবস্থাপনা ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। দেখো এখানে প্রথমে ট্রিপল স্টার রেখেছি। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কাকে বলে? আমার মনে হয় 99% দিচ্ছে। এরপরে সিডিএম এর প্রধান উদ্দেশ্য কি? এটি আমি বলবো 60% দিতে পারে। এরপরে রয়েছে কিয়োটো প্রোটোকলের অধীনে অ্যানেক্স 1 নন অ্যানেক্স 1 দেশ বলতে কি বোঝায়? কিয়োটো প্রোটোকল এগুলো কিন্তু সবই 2 নম্বরের। একটু আগে বলেছিলাম যে উত্তর আমেরিকার কানাডায় যে কিয়োটো প্রোটোকল মানে কিয়োটোতে যে চুক্তি হয়েছিল ওজোন স্তর ধ্বংসের রক্ষা করার জন্য 1987 সালে যে চুক্তি হয়েছিল 16ই সেপ্টেম্বর, সেই কিয়োটো প্রোটোকলের অধীনে দেখো অ্যানেক্স 1 নন অ্যানেক্স 1 দেশ বলতে কি বোঝায়? এরপরে রয়েছে উন্নয়নশীল দেশগুলিতে সিডিএম এর দুটি সুবিধা উল্লেখ করো। উন্নয়নশীল দেশ বলতে বোঝায় যেগুলো এখনো উন্নত হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত দেশগুলো উন্নয়নশীল দেশ। এরপরে রয়েছে দেখো উন্নয়নশীল দেশগুলির জন্য সিডিএম এর দুটি সুবিধা উল্লেখ করো। সিডিএম এর উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে দুটি সিডিএম উল্লেখ করতে হবে। দেখো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম প্রকল্পের দুটি উদাহরণ তোমাদের দিতে হবে। কার্বন ক্রেডিট ভিভিআই 99% কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা। কার্বন ক্রেডিট কাকে বলে? এরপরে কিন্তু আরেকটি রয়েছে ফুটপ্রিন্ট, সেটিও আমি বলবো। দেখো গ্রিন হাউস গ্যাস কমাতে সিডিএম কি ভূমিকা পালন করে? ডবল স্টার। এরপরে সিডিএম এর দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কার্বন, এই যে কার্বন ট্রেড বা কার্বন ব্যবসা কাকে বলে? ভিভিআই 99% আসার সম্ভাবনা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের সিডিএম প্রকল্পের দুটি উদাহরণ তো একটু আগে বলা হয়েছে কিন্তু। সিডিএম সিডিএম এর দুটি পরিবেশগত উপকারিতা উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো তোমাদের সিডিএম সিডিএম এর দুটি অর্থনৈতিক উপকারিতা উল্লেখ করতে হবে। আর জলবায়ু পরিবর্তনে সিডিএম এর ভূমিকা উল্লেখ করতে হবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের 6 নম্বরের কোয়েশ্চেন। কিয়োটো প্রোটোকলের অধীনে সিডিএম এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়নের সিডিএম এর ভূমিকা উল্লেখ করতে হবে 3+3। এরপরে রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, কিভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং বৈশ্বিক বা বিশ্বের জলবায়ুর লক্ষ্য অর্জনে সাহায্য করে তা তোমাদের ব্যাখ্যা করতে হবে 6। প্রশ্নটি ভেঙেও দিতে পারে 3+3। এরপরে রয়েছে বৈশ্বিক বা বিশ্বের জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের সাফল্য এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, ডবল স্টার রয়েছে। এরপরে রয়েছে 7 পয়েন্ট রয়েছে দেখো তোমাদের 11 দূষণ দূষণ পর্যবেক্ষণ এবং চলমান কেস স্টাডির জন্য নিয়ন্ত্রণ কাঠামো। গঙ্গা কর্ম পরিকল্পনা, দেখো গঙ্গা কর্ম পরিকল্পনা রয়েছে, যমুনা কর্ম
কল্পনা রয়েছে। প্রথমে 2 মার্কসের কোশ্চেনগুলো দিচ্ছি দেখো। দেখো সিপি আ সিবি তার মানে এর পূর্ণ রূপ কি? দেখো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড আর স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের পূর্ণ রূপ কি? এখান থেকে একটি কোশ্চেন কিন্তু তোমরা পাচ্ছ। এই দুটির মধ্যে একটি প্রশ্ন দেবে। তবে প্রথমটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে দেখো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দুটি কাজ উল্লেখ করতে হবে। ভারতের দূষণ নিয়ন্ত্রণের জন্য দায়ী প্রধান সংস্থার নাম লিখতে হবে। মানে দূষণকে কোন সংস্থা, ভারতের কোন সংস্থা রয়েছে সেই সংস্থা অর্গানাইজ বা আ সংস্থা যেগুলো রয়েছে আরকি, সেই সংস্থাগুলো দূষণ নিয়ন্ত্রণের জন্য আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সংস্থার নাম লিখতে হবে। এরপরে দূষণ মনিটরিং বলতে কি বোঝো? ডবল স্টার দিয়েছি। এরপরে রয়েছে দেখো গঙ্গা। এটি আমার একটু মিস্টেক হয়ে গেছে। এটি ভিভিআই হবে। ভিভিআই হবে, ট্রিপল স্টার হবে। তার কারণ গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ কি? কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান করা হয়েছিল? তবে তোমরা বলবে অবশ্যই ১৯৭৭ সালে, না ১৯৮৮ সালে, না ১৯৮৬ সালে, না ১৯৮৪ সালে। তোমরা কোনটি হবে অবশ্যই আমাকে জানাবে। তারপরে রয়েছে দেখো গ্যাপ। গ্যাপের প্রধান দুটি উদ্দেশ্য লিখতে হবে। যমুনা বা ইয়মুনা, যমুনা বা ইয়মুনা অ্যাকশন প্ল্যান কি? এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এটি আমি ডবল স্টার দিয়ে দেই। তবে গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কিন্তু মেইন। তারপরে গঙ্গা যমুনা, যমুনা অ্যাকশন প্ল্যানের দুটি লক্ষ্য কি? গঙ্গা নদীর জল দূষণের কারণ কি? এটা ইজিলি পারবে। যমুনা, দেখো পরিবেশবিদ্যায় এমনই একটি সাবজেক্ট তোমরা কিছু, কিছু বাড়িয়েও লিখতে পারবে। কোন কোশ্চেন ছাড়বে না। পরিবেশবিদ্যার যেকোনো জায়গা থেকে কোশ্চেন আসুক। একটু দিমাগ দেবে, কোশ্চেনটি নিয়ে একটু ভাববে, ১০ সেকেন্ড ভাববে, তারপরে লেখা শুরু করে দেবে। কোন কোশ্চেন বাদ দেবে না। টোটালি ৪০ নম্বরে আনসার করে দিয়ে আসবে। ওকে? এরপরে দেখে নিচ্ছি গঙ্গা অ্যাকশন সরি যমুনা নদীর দূষণের প্রধান কারণগুলো উল্লেখ করো। দেখো আমরা জানি যমুনা নদী আছে, সেই যমুনা নদীর দূষণের প্রধান কারণগুলো কি? এরপরে রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা যমুনার অ্যাকশন প্ল্যানের অধীনে দূষণ কমানোর ২ টি পদক্ষেপ উল্লেখ করতে হবে। নমানি রয়েছে, নমানি গঙ্গে, ঠিক আছে? ন নমানি, নমানি গঙ্গে, নমানি গঙ্গে রয়েছে একটি আম পদক্ষেপ রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের গ গ গ্যাপ, গ্যাপ এর অধীনে অন্তর্ভুক্ত ২ টি শহরের নাম বলতে পারো। একটি শহর আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা বলবে কানপুর। ঠিক আছে? কানপুর, কানপুর বললাম, বাকিটা তোমরা বলবে। আরেকটি। এরপরে হচ্ছে দেখো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু আমি 99% এর মধ্যে রাখবো। দেখো এই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কি বা কাকে বলে? ওকে। দেখো রয়েছে ফুল ফর্ম কিন্তু এখানে দিয়েছি। পরীক্ষার সময় ফুল ফর্ম দিতে পারে। এটির ফুল ফর্ম দিতে পারে। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এরপরে রয়েছে দেখো পরের কোয়েশ্চেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের উদ্দেশ্য কি? 6 মার্কের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। কেন্দ্রীয়, কেন্দ্রীয় এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাঠামো। মানে একটু আগে বললাম না পি আ উম আ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ঠিক আছে? একটু আগে বললাম। আর স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। তো এই যে ২ টি বোর্ড রয়েছে এর বোর্ডে এই বোর্ডের দূষণ নিয়ন্ত্রণের বোর্ডের কাঠামো কি রয়েছে? এর কাজ কি রয়েছে? পরিবেশ সুরক্ষায় এদের ভূমিকা কি রয়েছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 2nd রয়েছে দেখো ট্রিপল স্টার গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এর লক্ষ্য ব্যাখ্যা করো। একটু আগেই বললাম গঙ্গা অ্যাকশন প্ল্যান এখানেও রয়েছে। পরিকল্পনার অধীনে নেওয়া ৩ টি পদক্ষেপ উল্লেখ করতে হবে। ট্রিপল স্টার খুবই, খুবই গুরুত্বপূর্ণ 80% আসার মতন। এরপরে রয়েছে দেখো তোমাদের যমুনা অ্যাকশন প্ল্যান কি? এর প্রধান লক্ষ্য এবং চ্যালেঞ্জ গুলো তোমাদের আলোচনা করতে হবে। এটি আমি দেব হলো তোমাদের 65% আসার মতন। এরপরে দেখো আরেকটি এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি। তারপরে রয়েছে দেখো তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে দেখো 8.1 এ পরিবেশ ব্যবস্থাপনার ধারণা। ঠিক আছে? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এর প্রয়োজন, দিক, পদ্ধতি, সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক। তো আমরা দেখে নিচ্ছি। দেখো পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে? এর উদ্দেশ্য দেখে নেবে একবারে, এর প্রয়োজনীয়তা একবারে দেখে নেবে। এরপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার ২ টি উপাদান লিখতে হবে। তারপরে হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার ২ টি পদ্ধতিগুলো উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক এবং অর্থনৈতিক দিক উল্লেখ করো। ট্রিপল স্টার কোনো কথা হবে না। 85% এর উপরে আসার চান্স রয়েছে। এরপরে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? ডবল স্টার। তবে ১ম কোশ্চেনটু কিন্তু দেখে যাবে এটি আসার পার্সেন্টও কিন্তু 80% এর উপরে। মাত্র ২ টি কোশ্চেন কিন্তু ইম্পোর্টেন্ট বলে দিলাম।
এরপরে রয়েছে তোমাদের দেখো 6 মার্কের পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক পদ্ধতি এবং অর্থনৈতিক পদ্ধতিগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে ট্রিপল স্টার পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক বা নৈতিক মূল্যবোধ আলোচনা করতে হবে। ট্রিপল স্টার ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এটি আসার সম্ভাবনা রয়েছে 89%। ওকে, 89 থেকে 90% আসার মতো সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট ম্যানেজমেন্ট পরিবেশগত দেখো রয়েছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ম্যানেজমেন্টের মতে রয়েছে দেখো আহ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন কাকে বলে তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। আর পরিবেশগত ব্যবস্থাপনার তাৎপর্য উল্লেখ করো, জাস্ট একবার দেখে নিও। তবে আগের গুলো পড়া থাকলে তোমাদের এগুলো কিন্তু পারবে। পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে কঠিন রয়েছে, তরল রয়েছে, জৈব চিকিৎসা রয়েছে, বিপজ্জনক রয়েছে। এটি কিন্তু ভাইটাল, খুবই ভাইটাল। এখান থেকে কিন্তু তোমাদের খুব ভালো কোশ্চেন কিন্তু এখান থেকে দেবে। দেখো প্রথমে ট্রিপল স্টার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায় উদাহরণ দাও ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের বিপজ্জনক, বিপজ্জনক বর্জ্য, বর্জ্য বলতে কি বোঝায় দুটো উদাহরণ দাও, ঠিক আছে। এটিও কিন্তু পড়বে ডবল স্টার। এরপরে আছে কঠিন ও তরল বর্জ্যের, বর্জ্যের মধ্যে পার্থক্য কি। দেখো তোমরা যদি কাকে বলে সংজ্ঞা, তোমরা যদি সংজ্ঞা পারো তরল কঠিন বর্জ্য কোনগুলো, তরল বর্জ্য কোনগুলো, এর সংজ্ঞা পারলে কিন্তু তোমরা পার্থক্য তোমরা কিন্তু 3-4টি পার্থক্য এমনিতেই হামেশা তোমরা লিখে দিয়ে আসতে পারবে, যেহেতু তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন এগুলো। এরপরে রয়েছে বর্জ্য পৃথকীকরণ বলতে কি বোঝায়, ট্রিপল স্টার রয়েছে। দেখো জৈব চিকিৎসা বর্জ্য কাকে বলে এটি তোমরা পারবে, জৈব চিকিৎসা বর্জ্য যেগুলো রয়েছে। বিপজ্জনক বর্জ্য হ্যাজার্ডাস ওয়েস্ট বলতে কি বোঝায়, ট্রিপল স্টার দিয়েছি। দেখো বিপজ্জনক বর্জ্য পদার্থ খুবই খুবই ভাইটাল, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। এরপরে রয়েছে ল্যান্ডফিল্ড কাকে বলে, আহ এরপরে রয়েছে দেখো তোমাদের বর্জ্য পৃথকীকরণ বলতে কি বোঝায়, এটাও কিন্তু ট্রিপল স্টার দিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ইলেকট্রনিক বর্জ্য বলতে কি বোঝায়, ট্রিপল স্টার। বর্জ্য ব্যবস্থাপনায় পরীক্ষার সময় 100% কিন্তু এখান থেকে একটি কোশ্চেন দেবে। 4R, তবে 4R দেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো 4R, এই 4R কিন্তু আমি বলে দিচ্ছি 2-3টা রয়েছে। রিসাইকেল রয়েছে, তারপরে রিডিউস রয়েছে, রিউজ রয়েছে, এরকম রয়েছে, ঠিক আছে। তো এই 4R 4টি আর হবে কিন্তু। তো তোমরা অবশ্যই অবশ্যই এটা পড়বে, 100% কিন্তু দেবে। এরপরে 6 রয়েছে দেখো কঠিন বর্জ্য নিষ্পত্তির পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে হবে। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ব্যাখ্যা করো। 2টি প্রতিরোধমূলক ব্যবস্থা তোমাদের লিখতে হবে 4+6। এরপরে রয়েছে 4R, একটু আগেই বললাম 4R। দেখো 4R ব্যবস্থাপনা বলতে কি বোঝো, ডিটেলস পড়বে, ডিটেলস পড়তে হবে কিন্তু এখান থেকে। এরপরে 4R ব্যবস্থাপনা অনুসারে 2টি পরিবেশগত সুবিধা তোমাদের উল্লেখ করতে হবে। সুবিধা, পরিবেশগত কিন্তু সুবিধা রয়েছে। দূষণ থেকে কি করে মুক্ত পাওয়া যায়, পরিবেশ মুক্ত থাকে, কিংবা ফেলানো জিনিস, ওয়েস্ট জিনিস যেগুলো নোংরা আবর্জনা, সেগুলো থেকে কি করে রিসাইকেল করে নতুন নতুন জিনিস তৈরি করা যায় বা পুনরায় ব্যবহার করা যায়, তা কিন্তু এই 4R থেকেই বা 3R থেকেই পাবে। এরপরে রয়েছে দেখো 4R ব্যবস্থাপনায় রিকভার, পুনরুদ্ধার, রিসাইকেল, পুনর্ব্যবহার, ঠিক আছে, বলতে কি বোঝায় অবশ্যই তোমরা দেখে যাবে, 2 মার্কসে থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6, এই যে বললাম ডিটেলস পড়তে হবে। 4.4 পরিবেশ ব্যবস্থাপনার জন্য দেখো আইনি, আইনি বিধান কি রয়েছে। দেখো তুমি পরিবেশ ধ্বংস করবে, তুমি পরিবেশ নষ্ট করবে, কিংবা পরিবেশ তুমি ক্ষতি করবে, তুমি কেন, কোনো শিল্প কলকারখানার মালিক পরিবেশ যখন ক্ষতি করবে, পরিবেশকে যখন আঘাত করবে, তখন তার জন্য কিন্তু আইনি ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। সবার জন্য কিন্তু আইন কিন্তু সমান। তো 2 নম্বরের কোশ্চেন এখান থেকে দিয়েছি দেখো, ভারতীয় বন আইন 1927 এর উদ্দেশ্য কি। দেখো 2 নম্বরে দিয়েছি, তবে এখান থেকে দিলে কিন্তু বড় প্রশ্নই দেবে। এরপরে সেকেন্ড রয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কোন বছর প্রণীত হয় এবং এর উদ্দেশ্য কি। ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী, বন্য প্রাণীর প্রোটেকশন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর প্রণীত হয় এবং এর উদ্দেশ্য কি। 2 মার্কসের একদম 3 লাইন লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, 3 থেকে 4 লাইন। এরপরে রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য কি।
এরপরে রয়েছে দেখো তোমাদের আইন অনুযায়ী বিপন্ন প্রজাতি বলতে কি কি বোঝো, পারলে দেখে যেও। 1972 সালে পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের দুটি সংশোধনীর নাম উল্লেখ করতে পারো। বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং 1972 সালের সংরক্ষিত অঞ্চল কাকে বলে, এটি কিন্তু তোমরা দেখে যাবে। এটি কিন্তু ডবল ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এর প্রধান লক্ষ্যগুলো কি কি, এটি কিন্তু তোমাদের দিয়ে রেখেছি ডবল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, পরিবেশগত প্রোটেকশন মানে উম, নিয়ন্ত্রণ, পরিবেশগত নিয়ন্ত্রণ আইন 1986 কি নিয়ন্ত্রণ করে, মানে কি কি নিয়ন্ত্রণ করে এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে 1986 কি নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণটা কি করছে, কন্ট্রোল কি করছে পরিবেশের উপরে। এরপরে রয়েছে দেখো মোটর ভেহিকল অ্যাক্ট 1988 সালে ট্রিপল স্টার দিয়েছি, তবে এটা তোমরা সিঙ্গেল স্টার দিতে পারো। এরপরে পরিবেশ ব্যবস্থাপনার আইনগত বিধানগুলি গুরুত্ব কি, তারপরে রয়েছে দেখো তোমাদের ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 এর গুরুত্ব কি, ট্রিপল স্টার। তারপরে রয়েছে জল দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ আইন 1974 এর সংজ্ঞা দাও, ট্রিপল স্টার। এরপরে রয়েছে জল দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ আইন 1974 এর উদ্দেশ্য কি, ঠিক আছে, অবশ্যই তোমরা দেখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জল আইন অনুযায়ী কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা উল্লেখ করতে হবে, ডবল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের বন সংরক্ষণ আইন 1980 এর প্রধান উদ্দেশ্য কি, ট্রিপল স্টার। এরপরে বায়ু দূষণ আইন 1981 এর প্রধান উদ্দেশ্য কি, ডবল স্টার। পরিবেশ সংরক্ষণ আইন 1986 এর প্রধান উদ্দেশ্য ট্রিপল স্টার। পরিবেশ দূষণ বলতে কি বোঝায়, ট্রিপল স্টার। এখানে খুবই সব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরিবেশ প্রভাব প্রভাব এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ম্যানেজ অ্যাসেসমেন্ট, এই কোশ্চেনটা অনেকবার হয়েছে দেখো পরীক্ষায়, এর আগেও বলেছি। মোটর ভেহিকল অ্যাক্টের 1988 এর উদ্দেশ্য, ঠিক আছে। আর শব্দ দূষণ বিধি অনুযায়ী নীরব বা সাইলেন্ট জোন অঞ্চল বলতে কি বোঝায়। দেখো এরপরে রয়েছে দিনের বেলায় আবাসিক এলাকায় অনুমোদিত শব্দসীমা কত। জৈবিক জৈব বৈচিত্র্য 2002 এর প্রধান উদ্দেশ্য কি ছিল, জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য কাকে বলে। 6 মার্কের কোশ্চেন দিয়েছে দেখো, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পরিবেশগত নিয়ন্ত্রণ আইনের দেখো 1986 এর উদ্দেশ্য, এর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, ডবল স্টার। তারপরে রয়েছে দেখো তোমাদের ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 এর ব্যাখ্যা করতে হবে এবং বন সংরক্ষণের দুটি উপকারিতা উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয় বন আইন 1927 এর উদ্দেশ্য এবং মূল বিধানগুলো উল্লেখ করো, ট্রিপল স্টার। এরপরে তোমরা কিন্তু লাস্টে আরো দুটি কোশ্চেন দিয়েছি, তোমরা এই দুটি কোশ্চেন দেখতে পারো। তো দেখো তোমাদের কিন্তু এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন, এবং টোটালটি কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি। আশা করি এর মধ্য থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তবে তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও তো অবশ্যই আমি তোমাদের বলেই দিয়েছি, তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের যেই পর্ষদ থেকে মডেল কোশ্চেন প্রকাশ করেছে, সেই মডেল কোশ্চেনের প্রকাশ কিন্তু দেখো তোমাদের বলে দিয়েছি যে মেইন পিডিএফ এর জন্য 45 রুপিস। আর দেখো মডেল কোয়েশ্চেন পেপার আনসার দুটোই আনসার থাকবে, হ্যাঁ, এবং এবিটি এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাবে। এখানে কিন্তু 40 রুপিস পেমেন্ট করলে, আর মেইন পিডিএফ এ 45 রুপিস পেমেন্ট করলে তোমরা যে যেটি নাও উল্লেখ করে দেবে, ঠিক আছে। তো পরীক্ষা তোমাদের 27 তারিখে, সবারই পরীক্ষা যেন ভালো হয়। আর সেই সঙ্গে কোনো কোশ্চেন ছাড়বে না, বারবার বলছি। তোমাদের 40-এর মধ্যে 35 কমন পড়েছে, 34 কমন পড়েছে, আর একটি কোশ্চেন ছেড়ে দেবে না, নেভার। তো আমি বলবো 40 নাম্বারের মধ্যে 40 নাম্বারে আনসার করবে। এবং পরিশেষে আরেকটি কাজ করবে, তোমরা এক্সট্রা আরো 2-1টি কোশ্চেন লিখে দিয়ে আসবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। তো তোমাদের পরীক্ষা 27 তারিখে যেন সবার ভালো হয়, ঠিক আছে, বাই, টাটা।